দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের দেশভাবনা টকশোতে। এই মুহূর্তের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মির্জা শাকেব সাকিব। 1947-এর যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধের ঘটনা ঘটেছে। 1965 সালে দ্বিতীয়বার সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান। 17 দিনের এই যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার লোক হতাহত হয়। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ঘিরে আবারও দুই দেশের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সময় ভারত বাংলাদেশের স্বাধীনতাপন্থীদের সহায়তা করে, যার ফলে পরবর্তীতে বাংলাদেশের জন্ম হয়। 1999 সালে পাকিস্তানি সেনারা আবার ভারত শাসিত কাশ্মীরের কার্গিল জেলায় প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। 2016 সালে উরি হামলার পর পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। 2019 সালে পুলওয়ামা বোমা হামলার ঘটনার জেরে বালাকোটের কাছে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা বিমান হামলা করে তার জবাব দেয়। সবশেষ 22 এপ্রিল পেহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। সবশেষ আজও হামলা হয়েছে। আজ আমরা আলোচনা করব ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। স্টুডিওতে উপস্থিত আছেন মেজর অবসরপ্রাপ্ত ডেলেজ খান, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আরও রয়েছেন শাকিল মাহমুদ, লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডেলেজ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে 47-এর পর ধারাবাহিক ভারত পাকিস্তান সংঘাত লেগেই আছে, যুদ্ধ হয়েছে, ছোট ছোট সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বহু মানুষের প্রাণ গিয়েছে। সাধারণ মানুষ, সামরিক বাহিনীর লোকজন, তাদেরও পরিবার আছে। দুই রাষ্ট্র যুদ্ধ করে অর্থনীতি, সমাজরীতি, রাজনীতি সব জায়গাতেই তো বাধাগ্রস্ত হয় বা বাধা তৈরি হয়। এবং এখন কোনো একটা সুনির্দিষ্ট দেশের যুদ্ধ একটা দেশেই সীমাবদ্ধ থাকে না, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলও বিস্তৃত হয়। ভারত পাকিস্তানের এই সম্পর্ক কেন এবং আদৌ কি ঠিক হবে? শুরুতেই আমি একটা জিনিস অ্যাকনোলেজ করব, সেটা হচ্ছে যে যুদ্ধ জিনিসটা খারাপ। আজ থেকে 2500 বছর আগে সঞ্জু একটা বই লিখেছেন যুদ্ধের ওপরে। বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। ওই আর্ট অফ ওয়ার বইয়ের প্রথম যে লাইনটা, সেখানেই বলা আছে যে যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা অথবা সাবজেক্ট, যেটা দেশ এবং শাসক তাদের অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে। কারণ একটা যুদ্ধ লাগলে অবশ্যই একটা দল বিজয়ী হয়, কিন্তু আরেকটা দল পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আরেকটা দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সুতরাং যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে উনি যেটা বলে গেছেন যে অনেক আগে পিছে ক্যালকুলেশন করে তারপর সিদ্ধান্ত নিতে হয়। এবং এই জন্যই আপনারা দেখবেন যে মানুষের ভুল ধারণা থাকে যে একজন আর্মির জেনারেল চাইলেই যুদ্ধ ঘোষণা করে দিতে পারেন না। যুদ্ধ ঘোষণার একমাত্র এখতিয়ার আছে হচ্ছে ওই দেশের সংসদের। ওখানে যদি রেটিফাই না হয় তাহলে যুদ্ধ শুরু হয় না। নাও বিফোর কামিং টু ইয়োর কোশ্চেন, যে ইন্ডিয়া এবং পাকিস্তানের ভেতরে যে এই যুদ্ধ চলছে, এই যুদ্ধটা পঞ্চম যুদ্ধ হতে যাচ্ছে, তো এইটার কারণ কি আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন, তার আগে আমি একটা হিস্টোরিক নোট একটু আলোচনা করে আসতে চাই। প্লিজ। সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের ভেতরে এখন পর্যন্ত যুদ্ধ হয়েছে চারটা যুদ্ধের ভিতরে 3টা যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। 1947-48 সালেরটা কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে, 1965 সালে একবার কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে, আর 1999 সালে যে কার্গিল যুদ্ধ, এটাকেও কাশ্মীর নিয়ে যুদ্ধ বলা যায়। আরেকটা যুদ্ধ যেটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল, এটা বাংলাদেশ নিয়ে 1971 সালে। 1971 সালে যখন বাংলাদেশ বিজয়ী হয় এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন কিন্তু 90,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল, আমরা জানি। কিন্তু আমরা অনেকেই জানি না এরা আসলে আত্মসমর্পণের উপরে কোথায় গিয়েছিল। এরা প্রথমে আত্মসমর্পণ করার পর গিয়েছিল ইন্ডিয়াতে। ইন্ডিয়া তখন করলো কি, 1972 সালে সিমলায় একটা সম্মেলন করলো। এই সিমলা সম্মেলনে যখন ইন্ডিয়া যায়, তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা কূটচাল চালে। কূটচালটা কি? প্রথমেই সে বাংলাদেশ গভর্নমেন্টকে বলে যে আমার হাতে যে পাকিস্তানি 90,000 সৈন্য আছে, এরা তো যুদ্ধ অপরাধ করেছে, তুমি পাকিস্তানের কাছে বলো যে এদের সবার বিচার করতে চাও তুমি আন্তর্জাতিক আদালতে। ওকে, আচ্ছা। এবং ওখানে 100 না 150 জন বড় দাগের মানে যুদ্ধ অপরাধীকে চিহ্নিত করা হলো এবং তাদের বিচার চাইলো বাংলাদেশ। ঠিক আছে, এরপর ইন্ডিয়া আবার পাকিস্তানকে বলল যে আমি বাংলাদেশকে ম্যানেজ করব, ওরা আর এই বিচারটা চাইবে না। বিনিময়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, যে রেখাটা আছে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের মাঝখানে যে সীমান্ত, এটা এতদিন পাকিস্তান মানত না। এই 72 সালে এসে সে বলল যে তুমি যদি এটা মানতে রাজি হও, তাহলে আমি তোমার সাথে একটা চুক্তি করব। এই চুক্তিটা হচ্ছে সিমলা চুক্তি। আর এই সিমলা চুক্তি যদি হয়, তাহলে আমি বাংলাদেশকে ম্যানেজ করব, ও আর বিচার চাইবে না। ইউ গো ব্যাক টু দ্য নিউজ পেপার কাটিং অ্যান্ড সি
বাংলাদেশ এসে বলছে আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়েছে, ফরগেট অ্যান্ড ফরগিভ করে দিয়ে সামনে আগাবো। এই ফরগেট অ্যান্ড ফরগিভটা শেখ মুজিবের মুখ দিয়ে বলানোর মাধ্যমে ইন্ডিয়া কিন্তু কি আদায় করে নিল? লাইন অফ কন্ট্রোল। এই হিস্ট্রিক ফ্যাক্টটা একটু শেয়ার করে নিলাম। এবং এবারের যুদ্ধে আপনি যদি লক্ষ্য করেন যে ইন্ডিয়া যখন যুদ্ধ শুরু করার আগে, সার্জিক্যাল স্ট্রাইকটা শুরু করার আগে ইন্ডিয়া বেশ কয়েকটা কাজ করলো। এক নম্বর হচ্ছে সে বলল যে 48 ঘন্টার ভেতরে ভারতে যত পাকিস্তানি আছে তাদের ভিসা ক্যান্সেল করা হলো, তাদেরকে ফিরে যেতে হবে। তারপরে সে বলল দূতাবাসের সংখ্যা কমানো হবে, 50 থেকে 30 নামায় নিয়ে আসা হবে। আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অ্যাটাশে যারা আছে তাদেরকে বহিষ্কার করা হবে। এবং ফাইনালি যেই বড় জিনিসটা বলছে সেটা হচ্ছে সিন্ধু চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে 1960 সালের, সেই চুক্তিটা সে স্থগিত করে দিল। ঠিক আছে, এর বিনিময়ে আপনি দেখেন পাকিস্তান কী করলো, অন্য সব কটা জিনিস একই করলো, শুধুমাত্র এই সিন্ধু চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে তার পরিবর্তে সে করলো কি 1972 সালের সিমলা চুক্তি যেটা আছে বলে এটা আমি ক্যান্সেল করে দিলাম। এটা যদি ক্যান্সেল হয়ে যায় তার মানে কি? তার মানে এখন আর লাইন অফ কন্ট্রোল থাকলো না। এখন পাকিস্তান পুরো জম্মু কাশ্মীর পর্যন্ত চাইলে ক্লেম করতে পারে, পাকিস্তান চাইলে জম্মু কাশ্মীর পর্যন্ত অপারেশনে চালাতে পারে। সো এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলে এবার আমি আসি হচ্ছে যে আপনি যে কোশ্চেনটা জিজ্ঞেস করলেন যে ভারত পাকিস্তানের ভিতরে এই দ্বৈরথ সেই 1947 সাল থেকে কেন চলছে, কেন ভারত এবং পাকিস্তান জ্বলছে, এইটার ব্যাপারে একটা ছোট্ট গবেষণা আছে। সেই গবেষণায় মোটা দাগে 8টা কারণ খুঁজে পাওয়া গেছে। প্রথম কারণটা যেটা, সেটা হচ্ছে দেশ ভাগের সময় ধর্মভিত্তিকভাবে দেশ দুটো ভাগ হয়েছিল। এই কারণে যেটা হয়েছে যে মাইগ্রেশন হয়েছে এবং ধর্মভিত্তিক কারণে বিভিন্ন ধরনের ধর্মীয় উত্তেজনার কারণে লোকজন মারা পড়েছে এবং ঘৃণার উদ্ভব হয়েছে শুরুতেই। 2 নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা। কাশ্মীর সমস্যায় রাজা হরি ছিলেন, উনি ভাবছিলেন যে কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র হবে কারণ এটা প্রিন্সলি স্টেট ছিল। পাকিস্তান ভাবছিল যে না, কাশ্মীরকে আমি নিয়ে নিব। ভারত ভাবছিল যে কাশ্মীরকে আমি নিয়ে নিব। চায়নাও একসময় ভাবতে শুরু করলো আমি নিয়ে নিব। আলটিমেটলি যেটা হলো যে কাশ্মীর ভাগাভাগি হলো। একটা অংশ চায়না পেল যেটার নাম হচ্ছে আকসাই চীন, আরেকটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর যেটা ইন্ডিয়া পেল। আকসাই চীন আর জম্মু এবং কাশ্মীরের মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LOAC। আর পাকিস্তান পেলে হচ্ছে আজাদ কাশ্মীর। তো এই যে ভাগাভাগি, এই ভাগাভাগিটাতে ওরা কেউই মানে তৃপ্ত না, আরও চায়। তো এটা আরেকটা কারণ যে ভারত এবং পাকিস্তানের ভিতরে টেনশনের কারণ। এছাড়াও যে বড় একটা সমস্যা আছে ওই যে ইন্দাস পানি চুক্তি, যেটা ওয়াটার শেয়ারিং নিয়ে, এটা নিয়ে টেনশন চলছে সেই 1960 সাল থেকে। সুতরাং এটা আরেকটা কারণ যে ইন্ডিয়া এবং পাকিস্তানের ঝামেলা মিটতে চায় না। নেক্সট একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে ধর্ম। ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে মুসলমানদেরকে এক ধরনের মানে নির্যাতনের ভিতরে, সংখ্যালঘু নির্যাতনের ভিতরে রাখে। এবং আপনি যদি নিরপেক্ষ ইন্টারন্যাশনাল পরিসংখ্যান দেখেন তাহলে আপনি দেখবেন যে ভারতে মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে এটা পৃথিবীর টপ 3 মানে সংখ্যালঘু নির্যাতনের একটি। এখন যেহেতু পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র এবং ইসলাম ধর্মের সেই মানে তাদের ইমানি তাগিদ যেটা আছে, কওমের প্রতি যে মহব্বতটা আছে, এটার কারণে ভারতে যখন তারা দেখে যে বাবরি মসজিদ ধ্বংস করতে গিয়ে 2000 মুসলিম মেরে ফেললো, গুজরাটের রায়টের মাধ্যমে মুসলিম মেরে ফেললো, ইভেন লেটেস্ট ওয়াকফ আইনের মাধ্যমে প্রায় 9.5 লাখ একর জায়গা মানে বিজেপি সরকারের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সরকারের ভেতরে যখন এই সম্পত্তিটা নিয়ে যাওয়া হবে তখন কি আজমি শরীফ থাকবে, তখন কি মসজিদগুলো থাকবে কিনা, এটা নিয়ে প্রশ্ন আসছে। সো এই যে আরেকটা টেনশনের জায়গা। আরেকটা মজার জায়গা টেনশনের আছে, সেটা হচ্ছে পাকিস্তানের রাজনীতি ওদের সামরিক বাহিনী দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। বড় জিওপলিটিক্যাল একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান কিন্তু সবসময় আপনি দেখবেন যে, আমি যদি কোল্ড ওয়ারের কথা বলি, স্নায়ুযুদ্ধের সময়, তখন পাকিস্তান ছিল হচ্ছে ইউএসের এলাই আর রাশিয়ার এলাই ছিল হচ্ছে ইন্ডিয়া। আবার স্নায়ুযুদ্ধ যখন শেষ হয়ে গেল, আপনি যদি আজকের দিকে তাকান তাহলে আপনি দেখবেন পাকিস্তানের এলাই হচ্ছে চায়না আর ইন্ডিয়ার এলাই হচ্ছে ইউএসএ। এখন যখন এই যে পোলারাইজেশনের বড় বড় অ্যাক্টর যারা আছে তারা যখন এই দুইটা দেশের ব্যাপারে দুই দিকে ভাগ হয়ে যায় তখন ওই দুই দেশের ভিতরে গণ্ডগোল লাগে। কারণ কি, বড় বড় যে মানে রাষ্ট্রগুলো আছে তারা তো চায় পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ হোক, যুদ্ধ হলে তাদের অস্ত্র বিক্রি হয়। এই যেমন আপনি রাফাল বিমানের ব্যাপারটা দেখলেন, রাফাল বিমান ফ্রান্স বিক্রি করলো, একটা রাফাল বিমান ধ্বংস করলো চায়না, এতে কি হলো, রাফালের দর পতন হলো, ওদিকে আবার জেটেনের দর উঠে গেল। ওদের জন্য এটা হচ্ছে বিজনেস খেলা।
আর না, এই কিন্তু জায়গায় কিন্তু যে কাশ্মীরকে নিয়ে এই এত সমস্যা, যে কাশ্মীরকে নিয়ে এই যুদ্ধ, 1947-এ তো দেশ ভাগেই হয়েছে ধর্মের ভিত্তিতে, এবং ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর, সেখানে এখনও যারা বসবাস করেন তার 60% মুসলিম ধর্মাবলম্বী। তাহলে সেই ক্ষেত্রে কি এই জিনিসের সুরাহা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখেন, এটা তো ইন্ডিকেশন মানে হিস্টোরিতেও আছে। আমাদের একটা মজার ব্যাপার কি, আমরা নসরাদামাসের নাম শুনেছি। নসরাদামাস খুব বিখ্যাত একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন, উনি সুন্দর সুন্দর ভবিষ্যৎবাণী করতেন। এগুলো নিয়ে আমরা খুব এক্সাইটেড। বাট আমাদের হাদিসেও কিন্তু একটা ভবিষ্যৎবাণী দেয়া আছে, যেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ, এটার ব্যাপারে বলা আছে যে এই জায়গাটাতে একটা যে কনফ্লিক্ট হবে, এবং কনফ্লিক্টের মেইন কারণ যে এই রিলিজিয়ানই হবে, এটার একটা হিন্টস কিন্তু ওখানেও দেওয়া আছে। সুতরাং আপনি যে প্রশ্ন করলেন যে ধর্মীয় যে প্রাধান্যটা ওখানে আছে, ধর্মের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল তখন যদি এই জিনিসটাকে অনার করা হতো, তাহলে সম্ভবত আজকে এই জিনিসটা দীর্ঘমেয়াদী হতো না। ডেলেজ খান, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো, একটু যেতে চাই শাকিল মাহমুদ, লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শাকিল, 2016 সালে যখন উরিতে হামলা হলো, তখন আসলে সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে এবং সেখানে 19 জন নিহত হয়েছিল। আবার পুলওয়ামায় যখন হামলা হলো, সেখানেও আধা সামরিক বাহিনীর 40 জন নিহত হয়েছে। কিন্তু এবারের যে হামলা, এই হামলার পুরোটাই একটু ভিন্ন রকমের। সামরিক বাহিনীকে না, একদমই সাধারণ জনগণ বা যারা ট্যুরিস্ট ঘুরতে গিয়েছিল তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডর কি পেছনে অন্য কোনো পরিকল্পনা, অন্য কিছু আছে বলে আপনি মনে করেন? আর একটা আপনাকে মানে হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে কাশ্মীরে কিন্তু খুব শীঘ্রই সামনে নির্বাচনের বিষয় রয়েছে, এবং ভারত বিজেপি যে সরকার, তারাও তো অনেকটা চরমপন্থী ধর্মীয় গোষ্ঠী হিসেবেই রাষ্ট্র পরিচালনা করছে। আসলে এর ভেতরে কোনো মিল বন্ধন খুঁজে পান কিনা? ধন্যবাদ আপনাকে। একটি বিষয় হচ্ছে, যখন কাশ্মীর ইস্যুটা আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম, যে কাশ্মীর দশকের পর দশক ধরে একটি অমীমাংসিত ইস্যু, এবং আমি 15 বছর ধরে যখন আন্তর্জাতিক নিউজ নিয়ে কাজ করতে করতে আমার কাছে এই একটা ইস্যু নিয়েই, যখন আমরা সংবাদ মাধ্যমে কাজ করতাম, যে আমাদের নিউজ রুমে একটা কনফ্লিক্ট হতো যে আমরা কাকে স্বাধীনতা কামী বলবো, কাকে জঙ্গি বলবো, কিংবা কাকে আমরা মডারেট মুসলিম বলবো। এরকম 3টা ওয়ার্ড নিয়ে আমাদের অনেক সময় নিউজ রুমে কনফ্লিক্ট শুরু হয়ে যেত। তো এখন এই বিষয়টা যদি আমার বুঝতে হয়, যেমন ইন্টারন্যাশনাল নিউজে আমরা যেটা হয়, প্রায় কনস্পিরেসি থিওরি নিয়ে আমরা খুব আলোচনা করি, যে এটা হলে এটা কেন, এটা হলে এটা কেন। তো আমার কাছে যেটা হয়, যে আমরা অনেকেই কাশ্মীর বেড়াতে যাই। তো যেটা হয়েছে, যে পেহেলগাম বিষয়টা ছিল কিন্তু একটা, মানে আমরা যদি সুইজারল্যান্ড বলি আমাদের এই অঞ্চলের, তাহলে পেহেলগামটা ছিল ওরকম একটা জায়গা। এবং আপনি আমার কাছে অ্যাজ এ আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমার কাছে যেটা মনে হয়, যে 5ই এপ্রিল হচ্ছে ভারতের রাষ্ট্রপতি যখন ওয়াকফ বিলে অনুমোদন দিলেন, 22শে এপ্রিল আমার কাছে এই হামলাটা। তো আমি যদি একটু কোরিলেট করি, যে 2019 সালে যখন পুলওয়ামায় হামলা হয়, ঠিক 2019 সালেই কিন্তু কাশ্মীরের স্বায়ত্তশাসন 370 ধারা বাতিল করা হয়েছিল। এখন আপনি এই 370 ধারায় কি ছিল, যে সেখানে অ্যাজ এ কাশ্মীরের টেরিটরির আপনি যদি সন্তান না হন, আপনি ওখানে গিয়ে জমি কিনতে পারবেন না, আপনি হোটেল রেস্টুরেন্ট করতে পারবেন না, বিজনেস করতে পারবেন না, কিংবা আপনি গিয়ে ওখানে একজনকে চাইলে আপনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারবেন না। তো মোদি যখন এটা তুলে দিল এবং একটা রাষ্ট্রের মর্যাদা কেড়ে নেওয়া হলো, কাশ্মীর কিন্তু অনেক আগে থেকেই স্বাধীনতা চেয়েছিল। তাদেরকে বলা হয়েছিল তোমরা বিশেষ এই মর্যাদা ভোগ করবা, কিন্তু এটা অন কাইন্ড অফ তোমরা স্টেট, আমরা যেটা জানি মানে রাজ্য এবং বা ইয়ের ক্ষেত্রে যে বিধানটা ছিল ভারতের, সেটা কিন্তু কাশ্মীরকে যখন কেড়ে নেওয়া হলো, তখন কিন্তু আস্তে আস্তে করে কাশ্মীরিদের সুযোগ সুবিধাগুলো কমিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকার কমিয়ে দিয়েছে, অনেক কমিয়ে দিয়েছে। এবং এখন ইন্ডিয়ার মিডিয়াগুলো চমৎকার একটা বিষয় পরিসংখ্যান দেখাচ্ছে, যে এই স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পরে এত বছরে এত পরিমাণে ট্যুরিস্ট সেখানে বেড়েছে। হ্যাঁ, এবং এখন ট্যুরিস্টদের ব্যাপক স্রোত তৈরি হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই ট্যুরিজম কেন্দ্রিক এবং সেখানে যে বড় বড় রিয়েল এস্টেটদের যে ব্যবসা, 5 স্টার হোটেল কেন্দ্রিক যে ব্যবসা, মানে আদানি গ্রুপ সহ ভারতের যে বড় শিল্প উদ্যোক্তারা আছে, তাদের যে একটা বিজনেস পলিসি ওখানে, আমার কাছে মনে হয়েছে যে এটাও একটা ইস্যু যে এই যুদ্ধের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আজকের যে অভিযান ভারত পাকিস্তানের,
এটার মূল শুরুটা আমার কাছে মনে হয় 2019। আজকে যখন আমরা 7 তারিখে হামলা হলো পাকিস্তানে, সেই যে সুবহানাল্লাহ মসজিদ যেখানে বিমান হামলা হলো, সেখানে কিন্তু 10 জন যে মারা গেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বলতেছে যে এর মধ্যে 10 জন হচ্ছে এই মাসুদ আজহার, জৈশ-ই মোহাম্মদের পরিবারের সদস্য। এখন আমার কথা হচ্ছে, এই মাসুদ আজহার কিন্তু ভারতের কারাগারে ছিলেন 10 মাস, এবং সে মানে 1994 সালে একবার হচ্ছে বাংলাদেশ এসেছিলেন জানুয়ারি মাসে, তার ফেব্রুয়ারি মাসে কিন্তু সে দিল্লি থেকে আবার অ্যারেস্ট হন, এবং তাকে ছাড়ানোর জন্য কিন্তু এই কথিত যে জৈশ-ই মোহাম্মদ গ্রুপ, তারা হচ্ছে একটা বিমান ছিনতাই করে। সেখানে হয়তো নিরাপত্তা বিশ্লেষক উনি ভালো বলতে পারবেন এটা, যে 155 জনকে একটা না, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো কিন্তু ব্যাপক একটা মাসুদ আজহারের বিষয়টা নিয়ে যখন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এখন সবচেয়ে বেশি আলোচনায় এই জৈশ-ই মোহাম্মদ ফ্যাক্টটাকে নিয়ে এসেছে। তো আমি যখন আন্তর্জাতিক সংবাদ সংগ্রহ করে যারা, কিংবা যারা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে রিসার্চের কাজ করে, তো আমি যখন কোল্ড ওয়ার নিয়ে যখন আমি পড়তে গেলাম, তখন আমার কাছে এই বিষয়টা মনে হয়েছে যে এই যে কোনো একটা ইস্যুকে পোলারাইজ করার জন্য মানে মিডিয়াকে কীভাবে পলিটিক্যাল গভর্নমেন্টগুলি কিংবা মানে আন্তঃরাষ্ট্রের ক্ষেত্রে ভিতর থেকে যে মানে স্টেট ফ্যাক্টর এবং নন স্টেট ফ্যাক্টর কীভাবে পোলারাইজ করে একটা ইস্যুকে। যেমন আমার কাছে সবচেয়ে অদ্ভুত একটা বিষয় হয়েছে যে ভারতের এই সময়টাই নিয়ে যখন আমরা ফিলিস্তিনের একটা বড় পোর্শন নিয়ে আমরা যখন আলোচনা চলছে, এবং আমি কিছু কিছু মিডিয়ায় এই বিষয়টাও দেখলাম যে গাজায় যখন ইসরায়েল অভিযান করছে, সেখানে ভারতের 30,000-এর মতো সোলজার সেখানে গিয়েছে, এবং তারা হচ্ছে গাজায় অপারেশন করে আবার চলে এসেছে। আবার আজকে যেটা আমরা দেখলাম যে পাকিস্তানের মিডিয়াগুলো বলতেছে তারা ইসরায়েলের 25টা ড্রোন ভূপাতিত করেছে। তো এখন এই যে স্টেট এবং নন স্টেট অ্যাক্টরগুলো যে ইনভলভ হয়ে যাচ্ছে, ইসরায়েলের ড্রোন মানে ইসরায়েলের তৈরি ড্রোন, রাইট, ইসরায়েলের তৈরি ড্রোন, সেটা ভারত কিনেছে, সেটা তারা ভূপাতিত করেছে আবার পাকিস্তান। তো এখন একটা যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন কিন্তু আশেপাশের প্রতিবেশী আমরা কেউ নিরাপদ না এই জায়গায়। সেটা হতে পারে সেটা জৈশ-ই মোহাম্মদের ব্যানারে কিংবা লস্করে তৈয়বা, যে কাউকে একজনকে আমি ইন্ডিকেট করে একটা যুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আপনি যখন ভিকটিমগুলোর কথা চিন্তা করবেন, দুই দেশের বেশিরভাগই কিন্তু সাধারণ মানুষ মারা গেছে। তো আমার কথা হচ্ছে যে যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধের ভিকটিম কিন্তু সাধারণ মানুষ। অ্যাজ এ মিলিটারি ক্যাজুয়ালিটি কিন্তু সেখানে খুব কম। এই যুদ্ধটাও আমরা দেখেছি। তো আমরা চাই না যে এটার যদি পাকিস্তান একটা পাল্টা রিয়াকশন করে, কিন্তু যতদূর মনে হচ্ছে, যেমন আজকে যেটা দেখলাম যে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী, সে বর্তমানে ভারতে চলে এসেছেন, আবার জয়শঙ্কর তিনি আজকে সৌদিতে চলে গিয়েছেন। তো এই যে ডিপ্লোমেসির জায়গা থেকে যে একটি যুদ্ধকে বন্ধ করার জন্য নানা ধরনের তৎপরতা চলছে। আবার একটা সবচেয়ে মজার বিষয়, আমি আজকে সার্চ করতে গিয়ে দেখলাম 2017 সালের ইউএসের একটি ইউনিভার্সিটি, তারা একটা রিসার্চ করেছিল রাটসগার্ড বিশ্ববিদ্যালয়ে, যে যখন এই ভারতের মানে মোদি সরকারের সেকেন্ড ফেজ যখন চলছিল, তখন তারা একটা রিসার্চ বের করেছে যে 2025 সালে ভারত পাকিস্তান একটা পরমাণু যুদ্ধ হতে পারে। তো সম্ভাব্য তারা একটা ক্ষয়ক্ষতিরও পরিসংখ্যান দিয়েছে। তো সেই ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে তারা বলছে যে 12 কোটি মানুষ এখানে প্রাণহানি হতে পারে। তো এখন আমরা যদি একটু পিছন ফিরে তাকাই যে ভারত এবং পাকিস্তানের যে এই ওয়ারহেডের যে তারা যে পরীক্ষাগুলো চালিয়েছে, তো সেটা হচ্ছে যে 98 সালে কিন্তু দুই দেশ পরমাণু সক্ষম হলো। এত বছর কিন্তু তারা মাঝে মাঝে কিছু ছোট ছোট যে অস্ত্রগুলোর পরীক্ষা আমরা প্রায় দেখতেছি, হ্যাঁ, কিন্তু এবং ভারতের কাছে 172 এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক বলে ধারণা করা হয়। কিন্তু আলটিমেটলি যদি মানে এই প্রেক্ষাপটে যদি ধরেন একটি পরমাণু যুদ্ধের ক্ষেত্রে আপনারা এখন চিন্তা করেন, এখন যদি একটা পরমাণু যুদ্ধ হয়, সেক্ষেত্রে আমি প্রতিবেশী বাংলাদেশ কিংবা আমি প্রতিবেশী মিয়ানমার, আমি প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা, আমরা কিন্তু কেউ নিরাপদ না। নেপাল এবং শ্রীলঙ্কা তারা কিন্তু অভ্যন্তরীণলি তারা পলিটিক্যালি একটা ডিএস্টাবলিশডের ভিতর দিয়ে আছে। সর্বাত্মক যুদ্ধ হলে আমরা বাংলাদেশ বা সার্কভুক্ত যে দেশগুলো আছে, আমরা হয়তো প্রত্যেকেই ভুক্তভোগী হব। এই বিষয় নিয়ে আমরা আবারও আপনার কাছে ফিরবো, কিন্তু একটু ডেলেজ খানের কাছে যেতে চাই। ডেলেজ খান, আপনি তো সামরিক বাহিনীতে ছিলেন। কাশ্মীরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং ভারতীয় কেন্দ্রীয় বাহিনী কাশ্মীরে যেভাবে কাজ করে, একটা গোষ্ঠী এসে হামলা করে 25 জনকে মেরে এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বের হয়ে যাওয়া সম্ভব? এবং সেইখানে ভারতীয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকার পরে এবং যার কিছুক্ষণ পরেই থানায় গিয়ে আবার সেটা নিয়ে মামলা হলো,
কোনো তদন্ত হলো না, ভারতীয় বাহিনী থেকে বিবৃতি দেয়া হলো, ভারতের যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা বিবৃতি দিলেন, আপনার কাছে কি এটা অসামঞ্জস্য মনে হয় কিনা? আর সেনাবাহিনী অন ডিউটি থাকা অবস্থায় এত বড় একটা ক্রাইম হওয়ার পর আসলে সেনাবাহিনীর রেসপন্স করতে কতটুকু সময় লাগে? ধন্যবাদ। অন্য একটা ঘটনা দিয়ে বলি। 1914 সালের জুন মাসের 28 তারিখ অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের ভবিষ্যৎ রাজপুত্র যে রাজা হবে, তার নাম ছিল হচ্ছে আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ। উনি তার স্ত্রী সোফিকে নিয়ে বেড়াতে গেছিলেন হচ্ছে বসনিয়ায়। বসনিয়াতে যখন বেড়াতে গেলেন তখন ওই রাষ্ট্রীয় সফরের সময় উনি যেহেতু বসনিয়ার মানে রাজা ছিলেন, মানে পদাধিকার বলে আর কি, সো উনি ওই জায়গাটা দেখতে গিয়ে যখন ওখানে রাষ্ট্রীয় সফরের একটা পর্যায়ে তাদেরকে নিয়ে, ফার্দিনান্দকে নিয়ে এবং তার ওয়াইফ সোফিকে নিয়ে যে গাড়িটা যাচ্ছিল, এই গাড়িটার ড্রাইভার ভুল করে একটা জায়গায় রং টার্ন নিয়ে ফেলে। এখন ব্ল্যাক হ্যান্ড নামে তখন একটা মানে ন্যাশনালিস্ট গ্রুপ ছিল, তারা পরিকল্পনা করছিল যে এই সফরের সময় ফার্দিনান্দকে মেরে ফেলবে। আচ্ছা, কিন্তু মোটর শোভাযাত্রা এমনভাবে যাচ্ছিল যে তারা হতাশ হয়ে গেছিল। কিন্তু ওই ড্রাইভারের ভুলের কারণে হঠাৎ করে সামনে একজন আতাতই, তার নাম হচ্ছে গ্যাব্রিও প্রিন্সিপ, আচ্ছা, সে দেখে যে তার সামনে গাড়ি চলে আসছে হঠাৎ করে, এবং পরপর 5টা গুলি করে সে ওখানে, ঠিক আছে, করে ও ধরা পড়ে সাথে সাথে। বাট ওই প্রিন্স কিন্তু মারা গেলেন ওখানে, আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ মারা গেলেন। এবং এই ঘটনার পরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। এখন আপনি বলতে পারেন যে এই যে ড্রাইভার যে ভুল করে টার্ন নিল, এটার জন্য কি যুদ্ধ লাগলো? অথবা একজন প্রিন্স মারা গেল, শুধু কি এই কারণে যুদ্ধ লাগলো? তা না। প্রত্যেকটা যুদ্ধের একটা ইমিডিয়েট কারণ থাকে যেটা স্পার্ক করে, আর আরেকটা থাকে হচ্ছে প্রকৃত প্রেক্ষাপট, যার কারণে যুদ্ধটা আস্তে আস্তে তাতায় ওঠে। ভারত পাকিস্তান প্রসঙ্গে যদি আমি আসি, এখানে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে প্রিন্সিপের এই হত্যাটা যেমন একটা ইমিডিয়েট কারণ, এর কারণে দুই পক্ষ আলাদা হয়ে গেল এবং বিশ্বযুদ্ধ শুরু হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কিন্তু ঘটনা অন্যরকম ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার একটা পরিকল্পনা করলেন কি, অস্ট্রিয়ান একটা রেডিও স্টেশন, জার্মান একটা রেডিও স্টেশনে, ওই অস্ট্রিয়ার সাথে সীমান্ত বরাবর, ওই জায়গায় নিজেদের কিছু সৈনিকের শরীরে অস্ট্রিয়ান আর্মির ইউনিফর্ম পরালেন, পরিয়ে ওই রেডিও স্টেশনে হামলা করলেন। হামলা করার পরে রেডিওতে এসে বললো যে অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই, কারণ ওরা আমার রেডিও স্টেশনে অ্যাটাক করছে। এটাকে সামরিক পরিভাষায় বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। আপনি যে জায়গায় হিন্ট করলেন এই ভারত পাকিস্তান প্রেক্ষাপটের ক্ষেত্রে, কনস্পিরেসি থিওরিস্ট যারা আছে তারা কিন্তু এই ব্যাপারটাতে বারবার হিন্ডার করছে। কেন হিন্ডার করছে? ভারত এবং পাকিস্তানের মাঝখানে যুদ্ধাবস্থার 8টি কারণ আমি অলরেডি বলেছি। এছাড়াও ইমিডিয়েটলি ভারতের জন্য কিছু প্রেক্ষাপট ছিল যেখানে তার একটা যুদ্ধ দরকার ছিল, ভারতের একটা যুদ্ধ দরকার ছিল। কেন দরকার ছিল? কারণ তারা ওয়াকফ আইন নিয়ে পুরা দেশে ব্যাপক সমালোচনায় পড়ে গেছে এবং পুরা বিশ্ব ভারতকে এই ব্যাপারে সমালোচনা করতে শুরু করেছে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, কানাডাতে নির্যাতন, হত্যা, ইউএসএতে হত্যার প্রচেষ্টা, এই জাতীয় কিছু ফেইল্ড অপারেশন এবং বিতর্কিত অপারেশনের কারণে বিশ্বব্যাপী ভারতের কিন্তু সমর্থন কমে গেছে, অনেকটা প্রভাব কমে গেছে। মালদ্বীপের মৈজু যে চপেটাঘাত করেছে, তারপরে তাদের জন্য কিন্তু মোদির জন্য স্পেশালি এটা লজ্জাস্কর একটা ব্যাপার হয়ে গেছে। এবং এইবার সে যে ক্ষমতায় এসেছে কোনো রকমের জোড়াতালি দিয়ে, তার ফলে তার জনপ্রিয়তা প্রায় তলানিতে। সেপ্টেম্বর মাসে তার আবার 75 বছর বয়স হয়ে যাবে। সো বিজেপির তার নিজের বানানো নিয়মে সে নিজে ফেসে গেছে। এখন 75-এ তাকে রিটায়ারমেন্টে যাইতে হবে। এখন মোদি যদি চলে যায়, গদি সামলাবে কে? এবং ভারত একটা রাষ্ট্র যার সাথে তার প্রতিবেশীর প্রত্যেকের সাথে এখন সম্পর্ক খারাপের জায়গায় চলে গেছে। এটা তো হচ্ছে কংগ্রেসের আরেকটা বয়ান, যেখানে বাংলাদেশ, নেপাল, চীন, পাকিস্তান, রাইট। এখন 5ই আগস্টে এসে আমাদের মানে কুফারানি যেখানে যাচ্ছে কুফা লেগে যাচ্ছে। দেখেন দিল্লিতে গেছে, এখন যুদ্ধ লেগে গেছে ওই জায়গায়। ইভেন ফ্রেঞ্চ রাফাল কোম্পানিও এখন দুশ্চিন্তায় পড়ে গেছে যে কার কুফায় রাফাল বিমান পড়ে গেল, 5টা বিমান নাই হয়ে গেছে। ঠিক আছে। তো এই যে ওভারঅল পরিস্থিতি, তাতে মোদির গদি ঠেকানোর জন্য যুদ্ধের দরকার ছিল।
এখন যুদ্ধ তো কুক করতে হবে। এখন পেহেলগামের অ্যাটাক যেটা আপনি বললেন, এই অ্যাটাকটা এখন অনেকেই সন্দেহের চোখে দেখছে। তার প্রেক্ষাপটটা সন্দেহজনক, নাম্বার 1। নাম্বার 2 যেটা প্রবলেম সেটা হচ্ছে যে অ্যাটাকটা হওয়ার সাথে সাথে সৌদি আরব থেকে সফর ক্যান্সেল করে মোদি দেশে চলে আসলো, অমিত শাহ চলে গেল হচ্ছে কাশ্মীরে, এবং একবার বলছে যে মুখে মাস্ক পরা ছিল, কিন্তু 2 ঘন্টার ভিতরে দেখা গেল যে মাস্কবিহীন সুন্দর হাতে আঁকানো ছবি চলে আসছে মিডিয়াতে। কখন মাস্ক সরাইলো এটা নিয়ে লোকজন প্রশ্ন করছে। এবং কাশ্মীর তো অন কাইন্ড অফ ক্যান্টনমেন্টের মতো, তো ক্যান্টনমেন্টের ভিতরে একটা ঘটনা, এরপরে আরেকটা কফিনের উপরে মানে পেরেক ঠোকা হয়েছে হচ্ছে যে ভারতীয় মূল মেইন স্ট্রিম মিডিয়া এবং গণমাধ্যম একটা দম্পতির ছবি দিল যেখানে হাজব্যান্ডটা শুয়ে আছে মৃতদেহ, পাশে তার ওয়াইফ বসে আছে কান্না করছে, এরকম একটা ইয়ে দিল। তার ঘন্টাখানেক পরে ওই দম্পতি অনলাইন আসলো, এসে বললো আমরা তো মরি নাই, আমরা তো বেঁচে আছি। ওটা তো আমাদের গতবারের ভিজিটের ছবি, মানে ফেসবুক থেকে নিয়ে চালায় দিছে। এই যে অবিশ্বাসগুলো ডেভেলপ করা শুরু করলো, এই কারণেই পাকিস্তান বলছে যে পেহেলগাম ঘটনার আগে তদন্ত হোক, একটা নিরপেক্ষ তদন্ত হোক, হলে পরে দেখা যাক যে এটার পেছনে কারা দায়ী এবং সেটার কারণে কি আসলে এইভাবে সার্জিক্যাল স্ট্রাইকে যাওয়া দরকার ছিল কিনা। এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ক্যান্টনমেন্ট ওই জায়গাটায় সামরিক উপস্থিতি ছিল, কিন্তু পেহেলগামে অবশ্য সামরিক উপস্থিতি ছিল না। এখন সবার মনে প্রশ্ন আসতেছে যে ওইখানে যদি 27 জন ট্যুরিস্ট মারা গিয়ে থাকে তাহলে তো ট্যুরিস্ট আরও বেশি ছিল। তাহলে এতগুলো ট্যুরিস্ট ওই জায়গায় যদি মানে যাওয়ার কথা থাকে, আমাদের দেশেও তো পার্বত্য চট্টগ্রামের মতো এরিয়া আছে, ওখানেও কিন্তু শান্তি বাহিনীর উপদ্রব একসময় ছিল। তখন কিন্তু সামরিক বাহিনী যারা থাকে নিরাপত্তার দায়িত্বে, তারা বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে কিন্তু এনশিওর করে যে কে কোন দিকে যাচ্ছে, গতিবিধিটা যেন তারা বিপদে পড়লে যেন দ্রুত গিয়ে তাদেরকে হেল্প করা যায়। পেহেলগামে ওই দিন স্পেসিফিক্যালি কেন কোনো মিলিটারি পেট্রোল অথবা প্রোটেকশন ছিল না, এটাও তদন্তের বিষয়। ভুল হতেই পারে, মানে মিলিটারির অনেক যন্ত্রণা আসলে বাইরের লোকজন বোঝে না। সেটা হচ্ছে তাদের কিন্তু ওই হাতে গোনা কিছু ফোর্সকে খুব পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় প্রায়োরিটিতে সেট করতে হয়। পেহেলগাম কেন ছিল না প্রায়োরিটিতে, দ্যাট ইজ এ কোশ্চেন। এখন ধরেন পরিকল্পিত হোক আর অপরিকল্পিত হোক, যুদ্ধ বেঁধে গেছে, ভারত হামলা করেছে, অলরেডি 5টা বিমান ভূপাতিত হয়েছে, তার মানে ভূপাতিত হয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে। আজকে ইসরায়েল নির্মিত 25টি ড্রোন ভূপাতিত করার কথা বলেছে পাকিস্তান। ওইদিকে ভারত বলেছে যে তারা লাহোরের একটি রেডার ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে বা অকেজো করে দিয়েছে। এখন এই হামলা যদি কন্টিনিউ চলতে থাকে, সেই ক্ষেত্রে এই যুদ্ধ কতটুকু গড়াতে পারে বলে আপনি মনে করেন? গত 4টা যুদ্ধের ইতিহাস বিশ্লেষণ করে এবং এবারের যুদ্ধের কারণটা যদি আমরা কগনিজেন্সি নেই, তাহলে আমার কাছে মনে হচ্ছে ইগোয়েস্টিক একটা যুদ্ধ চলছে। এবং আপনি যদি খুব গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেন, আমি যদি আপনাকেই জিজ্ঞেস করি যে ভারত আসলে কি চাচ্ছে, এই যুদ্ধের মাধ্যমে কি চাচ্ছে, পাকিস্তান দখল করে নিবে, এটা তো পারবে না। সে তো কাশ্মীরের যে আজাদ কাশ্মীরের অংশ আছে ওটাও দখল করে নিতে পারবে না। তার মানে ভারতের দিক থেকে যুদ্ধের আমি ওই লজিক খুঁজে পাচ্ছি না, একমাত্র গদি সামলানো ছাড়া। পাকিস্তান ডিফেন্ড করার চেষ্টা করছে, কারণ পাকিস্তান ভারতের এই দুর্বলতাটা টের পেয়ে গেছে এবং সে কিন্তু শুরু থেকেই বিশ্বের সবার কাছে বারবার বলতেছে এই ঘটনার ইনভেস্টিগেশন করেন, এবং এই কারণে পাকিস্তান ফার্স্ট স্ট্রাইক করে নাই। ইভেন পরমাণুর সক্ষমতা কিন্তু 2 দেশেরই আছে। ভারতের আছে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা দূরপাল্লায় খুব কার্যকরী, সেই তুলনায় পাকিস্তানের স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেডগুলো আছে, যেগুলো স্বল্প পাল্লায় করা উচিত। ভারতের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ভারত একটা চুক্তিতে বদ্ধ, যে চুক্তিতে বলা আছে প্রথম সে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে না। সে কিন্তু অ্যাটাক সার্জিক্যাল অ্যাটাক আগে করছে, কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক সে করতে পারবে না। কেউ অ্যাটাক করলে তখন ভারত, পাকিস্তানের আবার ওই অ্যাডভান্টেজ আছে, কিন্তু পাকিস্তানের কিন্তু ওই দায়বদ্ধতা নাই। পাকিস্তান চাইলে আগে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, কিন্তু কোশ্চেন হচ্ছে নিউক্লিয়ার অ্যাটাকে যাবে কেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ওই হিরোশিমা এবং নাগাসাকিতে যে একবার মাত্র ঘটনাটা ঘটছে, এরপরে কিন্তু পৃথিবীতে আর কোথাও নিউক্লিয়ার কখনো ট্রাই হয় নাই। কারণ নিউক্লিয়ার ট্রাই হয় নাই বিকজ অফ দ্য সাইজ অফ ডেভাস্টেশন, যে ক্ষয়ক্ষতি। আমরাও মনে করি যে এরকম কিছু হবে না, কারণ যেহেতু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার এত সৈন্য হতাহত হয়েছে, রাশিয়ার চাইতে তো আর পাকিস্তান ভারতের পরমাণু অস্ত্র বেশি না। রাশিয়ায় যেহেতু এখন পর্যন্ত কোনো স্ট্র্যাটেজিক্যাল পরমাণু অস্ত্র ব্যবহার করেনি, আমরা সেদিকে যেতে চাই না। তারপরেও শাকিল মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাই, যদি এই যুদ্ধের পরিসর আরও বাড়ে, আমরা তো প্রতিবেশী রাষ্ট্র ভারতের, বাংলাদেশের আসলে এই যুদ্ধ নিয়ে কি করণীয়? আমি সাধারণ মানুষের জায়গা থেকে যদি এই জায়গাটা বলি, যে আমরা যুদ্ধ তো কেউই চাই না,
সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন, আমাদের ঢাকা শহরে যখন একটা ভূমিকম্প হয়, আমরা কিন্তু অনেকগুলি ভূমিকম্প দেখেছি। এমন আছে আমরা নিউজ রুমে থাকা অবস্থায় অনেক সময় ভূমিকম্প আমরা দেখেছি। কিন্তু আমার সবচেয়ে একটা চমৎকার গল্প বলি, আমি তখন একটি রেডিওতে কাজ করি। তো ওই রেডিওটার ভবনটা 19 তলায়। রাত্র 11টার দিকে ভূমিকম্প যখন শুরু হলো, তো মুহূর্তের ভিতরে সবাই কিন্তু এক দৌড়ে আমরা নিচে চলে আসছি, কারো পায়ে মানে স্যান্ডেল জুতা কিছুই ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ভূমিকম্পের প্রস্তুতি। আর এই ঢাকা শহরে যদি আমি চিন্তা করি, এখন একটা মানে বিমান হামলা হলো, তো সাধারণ মানুষ আমরা শহরে রাস্তাঘাটে যেভাবে চলি, কারো কোনো প্রিপারেশন নেই। আমি কিভাবে নিজেকে সেভ করব। মিলিটারি প্রিপারেশন তো আরও অনেক পরের বিষয়। এখন ধরেন আমরা ফিলিস্তিনে যেটা হয়, ফিলিস্তিনে যখন গাজা অ্যাটাক করে, ওরা প্রতিবার অ্যাটাক করার পরে কিন্তু সাইরেন বাজায়। উপর থেকে বিমান থেকে তারা লিফলেট ছুড়ে বলে যে তোমরা 24 ঘন্টা 72 ঘন্টার ভিতরে সরে যাও, আমরা এখনই এখানে একটা অ্যাটাক করবো, মানে আমরা এয়ার স্ট্রাইকে যাব। মানুষ চলে যায়। কিন্তু ভারত পাকিস্তানের যে যুদ্ধটা গেছে, যেমন আমি একটা জিনিস খুব মজার আমার কাছে মনে হয়েছে যে 22 তারিখের কাশ্মীরের ইয়েতে হামলা, এরপরে সেই একটা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য ভারত কিন্তু 15 দিন সময় নিয়েছে। এবং এই 15 দিন কিন্তু তারা বসে থাকেনি, প্রতিটা দিন কিছু না কিছু ঘটনা ঘটেছে। যেটা ডেলেস খান শুরুতেই কিন্তু বলেছে যে সিন্ধু চুক্তি করে দিয়েছে, কূটনীতিকদেরকে বের করে দিয়েছে, ইন্টারন্যাশনাল মানে সীমান্ত সেটা কর্ডন করে দিয়েছে, এরপরে মিলিটারি অ্যাটাসি যারা ছিল তাদেরকে বের করে দিয়েছে। এরপরে কিন্তু শেষ মোমেন্টে এসে তারা কিন্তু অ্যাটাকে গিয়েছে। তো আজকে যদি বাংলাদেশে অ্যাটাক হয়, হ্যাঁ, এমনি তো আমরা আমাদের বিশেষ করে আমাদের পার্বত্য টেরিটরির কথা যদি চিন্তা করি, অলরেডি আপনি হয়তো একটা নিউজ দেখেছেন যে আমাদের পার্বত্য খাগড়াছড়িতে ইন্ডিয়া মানে পুশ ইন করিয়েছে। হ্যাঁ, বাংলাদেশি নাগরিক বলে ভারতীয় একটা বড় গ্রুপকে পুশ ইন করেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বলি, যখন 23 তারিখ যখন হামলা হলো, পাঞ্জাবের ফিরোজপুরের পিকে সিম নামে এক বিএসএফ জওয়ানকে কিন্তু ওরা নিয়ে গেছে পাকিস্তান, এখন পর্যন্ত কিন্তু তাকে দেয় নাই। এর আগে একটা ঘটনা হয়তো ডেলেস খানের মনে থাকতে পারে যে কুলভূষণ যাদব নামে একজন এক্স কিন্তু ভারতের রয়ের হয়ে কাজ করতেন, তিনি এক্স নৌবাহিনীর সদস্য ছিলেন, এবং সেটা নিয়ে কিন্তু অনেক ডিপ্লোমেসি গড়িয়েছে, শেষ পর্যন্ত কিন্তু তাকে দেয়নি মানে পাকিস্তান। তো এরকম যে ঘটনাটা, আবার এই যে বাংলাদেশে যে পুশিনের বিষয়টা, যখন ভারতে যখন এনআরসি হলো, তারপরে এই যখন পুরো সিএ হলো, প্রথমে এনআরসি হলো যখন আসামে, এরপরে যখন সিএ হলো, আমি তখন হচ্ছে যেমন আমি 2021-এ যখন সিএ নিয়ে খুব উত্তপ্ত অবস্থায়, তখন আমি একটা পারপাসে আমি দিল্লিতে ছিলাম। তো তখন আমি দেখলাম যে প্রতিটা বিশ্ববিদ্যালয়গুলো, যখন আমি এই দিল্লির যে বিশ্ববিদ্যালয়টা জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, অনেক বড় ইউনিভার্সিটি, সেখানে দেখলাম যে প্রতিটা গেটে 8-10টা গেটে মানে কোনো মানুষ নেই, কিন্তু এত পরিমাণে মানে মিলিটারি প্রেজেন্স, মানে পুলিশ দেখে আমারই ভয় লাগছিল যে আমি একটু একটা দোকানে চা খেতে যাব, আমাকে এই কেন ভাই তুমি এখানে চা খেতে আসছো কেন। তো এই যে ওরা কিন্তু ভারত কিন্তু ওয়েল একটা প্রিপেয়ার্ড এই জায়গায়। তো সেখানে আমাদের এইখানে যখন যদি আমি যুদ্ধের কথা চিন্তা করি, মানে আমাদের এখানে বড় তো এই মুহূর্তে আমি মনে করি না যে বাংলাদেশ আসলে সেই যুদ্ধের জায়গায় আছে, বাংলাদেশ আক্রান্ত হবে এরকম আমি মনে করি না। বাট এই পারিপার্শ্বিক অবস্থা আক্রান্ত না হলেও তো ধরেন অর্থনৈতিক যে বিষয়গুলো থেকে ভারতের যেমন আমি পাকিস্তানের সেই জায়গাটা একটু বলি, এবং আপনি জানেন যে পাকিস্তান এবং ভারতের আকাশ সীমায়ও অলরেডি আমাদের চলাচল বন্ধ, আমাদের কিন্তু বাণিজ্যিক একটা বিষয় আছে যেটা ভারতের এবং পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে আমাদের যে পণ্য পরিবহন চলে। যেমন গতকালকে কিন্তু আমাদের 2টা বিমান কিন্তু, একটা হচ্ছে কুয়েতে ফিরে গিয়েছে, আর একটা বিমান হচ্ছে অন্য থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই প্রবলেমগুলো কিন্তু হবে। অলরেডি ভারতের কিন্তু আজকে দেখলাম 10টার মতো 20টা এয়ারপোর্ট তারা ক্লোজ করে দিয়েছে 10ই মে পর্যন্ত। পাকিস্তান আবার 4টা এয়ারপোর্ট ক্লোজ করে দিয়েছে। আবার এই সময়টা কিন্তু একটা হজের মৌসুম চলছে আমাদের, এই মানে ভারতেরও প্রচুর লোকজন কিন্তু হজে যাবে, পাকিস্তানের যাবে, আমাদের অঞ্চলের যাবে। তো সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু এমন একটা সময়কে তারা বেছে নিয়েছে যেটা কিন্তু মানে এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ভারতে যদি চিন্তা করি যে 20 কোটি মুসলমান ওখানে, তো সেখান থেকে তো হিউজ একটা সংখ্যা, আমাদের চেয়ে অনেক কম টাকায় তারা হজে যায়, পশ্চিমবঙ্গ থেকে যায়, ইভেন দিল্লি থেকে যায় প্রচুর ওখানে। কিন্তু এখন যখন এই বিমান পরিবহনগুলো নিয়ে ঝামেলা হবে, প্রচুর শিডিউল বিপর্যয় হবে। অলরেডি দেখলাম প্রায় 1.5 থেকে 2,000 শিডিউল বিপর্যয় পড়ে গিয়েছে। তখন কিন্তু এখানে একটা বাণিজ্যিক জায়গায় একটা বড় ধাক্কা লাগবে। সেক্ষেত্রে হবে আবার এই যারা মানে পুণ্যার্থী যারা আছে এদের জন্য কিন্তু একটা বড় সমস্যা হয়ে যাবে আমার কাছে মনে হয়। তাহলে এই যুদ্ধে কার লাভ কার ক্ষতি?
এটা ওই যে ইগোয়েস্টিক প্রবলেম। আমার কাছে মনে হয়েছে যে এইটাই ভারত আলটিমেটলি, যে ভারতের এখনকার যদি সিচুয়েশন দেখি, কাশ্মীরে কয়দিন পরে নির্বাচন, এবং কাশ্মীরটাকে যেভাবে করা হয়েছে, কাশ্মীরের সেখানে রাজনৈতিক দলগুলা, মেহবুবা মুফতির বাবা যতদিন ছিলেন তার যে একটা মানে বলিষ্ঠ পার্সোনালিটি ছিল কাশ্মীরের রাজনীতিতে, এখন কিন্তু সেই অর্থে নেই। এবং এখানে যখনই তার রাষ্ট্র মানে রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হলো, সেখানে দুটো অঞ্চল ঘোষণা করা হলো, লাদাখ এবং জম্মু কাশ্মীর। তো সেখানে কিন্তু আলটিমেটলি ওখানে রাজনৈতিক সরকারের সেই অর্থে কোনো অস্তিত্বই নাই বলতে গেলে মানে কাশ্মীরে। যখন সেখানে কোনো পলিটিক্যাল বার্গেনিংয়ের ক্ষমতা নেই, মেহবুবা মুফতি কিন্তু কেন্দ্রের সরকারের সাথে এসে কোনো বার্গেনিংয়ের ক্যাপাসিটি তার এখন নাই। মানে তাকে ওখানে এখন নখদন্তহীন একজন বাঘের মতো, পুতুলের মতো করে রাখা হয়েছে, কাজ করতে পারে। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে কাশ্মীরটাকে ইস্যু ব্যবহার করে মোদি তার একটা মানে কট্টর হিন্দুত্ববাদী যে মনোভাব, যদি আমি লস্করে তৈয়বা কিংবা জয়শী মোহাম্মদের যে জঙ্গি গোষ্ঠীর যে ম্যানিফেস্টো, তারা যে এক্সট্রিমিজমের জায়গা থেকে চিন্তা করছে, অ্যাজ এ বিজেপির জায়গা থেকেও কিন্তু যে কটা নির্বাচন হলো, প্রতিটা নির্বাচনের আগে কিন্তু নরেন্দ্র মোদি স্টেট নির্বাচনগুলির আগে এরকম কট্টর হিন্দুইজমকে সে প্যাট্রোনাইজ করেছে। যেমন আপনি দেখেন, উত্তরপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি মুসলমানদের মানে রাজ্য। সেখানে কি করলো, এই যখনই ওয়াকফ বিল হলো, তারা সাধারণ মানুষ একটা প্রতিবাদ মিছিল করেছে, যেটা তার গণতান্ত্রিক অধিকার, সাধারণ মুসলমান করতেই পারে। তারা স্টেট ওয়ে ঘোষণা দিল যে যারা যারা এই মিছিল করেছো সবাইকে 2 লাখ রুপি করে জরিমানা করা হবে। তাহলে একটা মানুষ প্রতিবাদ করেছে, তাকে 2 লাখ রুপি জরিমানা। আর যার 14 পুরুষ ধরে যদি কেউ একটা মানে মসজিদ অথবা, যেমন আপনি দেবোত্তর সম্পত্তির কথা যেমন আমাদের অঞ্চলে প্রচলিত, ওয়াকফ বিলটা সেম। এই অঞ্চলটা মুসলমানরা শাসন করেছে অলমোস্ট আপনার 856 বছর। তো স্বাভাবিক কারণে মুসলমানদের প্রচুর স্থাপনা আছে, হেরিটেজ আছে। এখন যে 500 বছর আগে কেউ যদি একটা মসজিদের জন্য একটা জায়গা দান করে যায়, একটা মক্তবের জন্য জায়গা দান করে যায়, সেই 500 বছরের আপনি যদি মানে হিস্ট্রি টানেন, সে তো এটা কোনো দালিলিক প্রমাণ, সে যে এটা ওয়াকফ করে গেছে সেই অনুযায়ী তো আপনি কোর্টে সে কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারবে না। যখন এই ওয়াকফ বিলটায় এটা আসবে এবং সেখানে আপনার কাকে সদস্য করা হয়েছে, সংখ্যাগরিষ্ঠ দলের লোকজন থাকবে এবং ওখানে একজন হিন্দু, তাকে সনাতন ধর্মের অনুসারীদেরকে রাখা হয়েছে, এবং এটা নিয়ে যে কনফ্লিক্টটা তৈরি হবে ভারত জুড়ে, এবং এই সামগ্রিক বিষয়টাকে আমার কাছে মনে হয়েছে ধামাচাপা দেওয়ার জন্য, জাস্ট মানে আইওয়াশ করার জন্য এই কাশ্মীর ইস্যুটাকে ভারতের কেন্দ্রীয় সরকার একটা পিক করা ইস্যু আমার কাছে মনে হয়েছে। শাকিল মাহমুদ, অনেক ধন্যবাদ। ডেলেজ খান, আপনার কাছে একটু ফিরতে চাই। বাংলাদেশের যে করণীয়, সেই জায়গাটাতে প্রধান উপদেষ্টা কিছুদিন গত সপ্তাহেই তিনি বিমান বাহিনীর একটি প্রোগ্রামে বলেছেন যে আমাদেরও প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুতি নিলে ফুল প্রস্তুতি নিতে হবে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন, ফুল প্রস্তুতি বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে একজন গ্লোবাল অ্যাসেট। সো উনি যখন একটা কথা বলেন, এই কথাটার আমি সবসময় 2 ধরনের অ্যাঙ্গেল দেখি। একটা হচ্ছে, যেহেতু উনি গ্লোবাল অ্যাসেট, ওনার গ্লোবাল কানেকশন অনেক হাই, সুতরাং উনি জেনে কথা বলেন, যাচাই করে কথা বলেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে রাইট নাও যেহেতু উনি হেড অফ দ্য স্টেট, তার মানে মিলিটারি ইন্টেলিজেন্স বলি অথবা অন্যান্য ইন্টেলিজেন্স যেগুলো আমাদের আছে, এই ইন্টেলিজেন্সগুলোর ফিডব্যাক কিন্তু উনি পান, ওনার পরামর্শক আছে, উপদেষ্টা আছে। সুতরাং এই দুইটার কম্বিনেশনের প্রেক্ষিতে যদি উনি এই কথা বলে থাকেন যে আমাদের পাশের দেশে যুদ্ধ লেগেছে এবং আমাদের এখন প্রস্তুতি নেওয়া দরকার, তার মানে হি মিনস ইট। উনি এটা বুঝে শুনেই বলছেন। এখন আপনার পাশের ফ্ল্যাটে যখন আগুন লাগে, তখন যদি আপনি ভাবেন যে না, আগুনটা তো পাশের ফ্ল্যাটে লাগছে, এই আগুন যে আপনার এখানে আসবে না তার তো নিশ্চয়তা নাই। সুতরাং এই প্রিকশনটা নিতে হয়। দ্বিতীয়ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ উনি বলেছেন, সেটা হচ্ছে প্রস্তুতি যদি নিতে হয় তাহলে আধা আধি প্রস্তুতি নিয়ে লাভ নাই। প্রস্তুতি নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি, যেন আমাদের জয় সবসময় সুনিশ্চিত থাকে। এখন সমস্যা হয়ে গেছে যে এটা ইন্টারপ্রিটেশনটা কী হচ্ছে। কিছু জায়গায় আমরা পাবলিক পারসেপশনে ভুল যাই। যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, এর মানে কি শুধুই একহালি রাফাল কেনা অথবা 1 ডজন সাবমেরিন কেনা? যুদ্ধের প্রস্তুতি বলতে কি শুধুই বোঝায় সামরিক প্রস্তুতি? তা তো না। চার্চিল যখন জার্মান অ্যাটাকের পর, লন্ডনে যখন জার্মান অ্যাটাক হলো ওই এয়ারক্রাফট দিয়ে, তারপর চার্চিল যখন বললেন যে না, জাতি হিসেবে আমরা ব্রিটিশ আছি, আমরা মাথা নোয়াবো না,
আমাদেরকে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তখন ব্রিটিশ জনগণ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, দ্যাট ক্যান বি অ্যান এক্সাম্পল। শুধু ব্রিটিশ আর্মি অথবা রয়্যাল এয়ারফোর্স অথবা রয়্যাল নেভি প্রিপারেশন নেয় নাই, ব্রিটিশ জনগণ প্রিপারেশন নিয়েছিল। তারা সাইরেন এর ব্যবস্থা করেছে, তারা শেল্টারের ব্যবস্থা করেছে, তারা প্রত্যেকটা ক্ষেত্রে পরিকল্পনা করেছে যে যদি বোমাবর্ষণ হয় অথবা আক্রান্ত হলে পরে তারা কি করবে। ঠিক আছে, এই পাবলিক প্রিপারেশন যেটা আছে এইটা আমার কাছে মিসিং মনে হচ্ছে। মানে ইফ মাননীয় প্রধান উপদেষ্টা মিন করে থাকেন যে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে, তাহলে ওনার কথাটা সম্ভবত নিচে যারা আছেন তারা বোঝেন নাই। যদি বুঝে থাকতেন তাহলে আমার মনে হয় বেশ কিছু পদক্ষেপ দেখতে পেতাম। প্রথমত, টিভি চ্যানেলগুলোতে অ্যাটলিস্ট আমরা ডেডিকেটেড 30 মিনিটস টাইম করে দেখতে পেতাম যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বোমা বর্ষণ হলে পরে পাবলিক আসলে কিভাবে নিরাপদ স্থানে যেতে পারে, এটা নিয়ে আলোচনা শুনতে পেতাম। আমরা আলোচনা শুনতে পেতাম যে ঢাকায় যদি বোমা বর্ষণ হয়, কারণ গ্রাউন্ড ফোর্স আর এখন আসে না, আসলে একটা দুটো বোমা মেরে দিয়ে চলে যাবে এই অবস্থা। আর যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। যুদ্ধের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য অনেক সময় কিন্তু উল্টাপাল্টা আক্রমণ করা হয়। এখন আল্লাহ না করুক যদি আমাদের এখানে আক্রমণ হয়, তাহলে তো আর কোনো ফোর্স আসবে না, হয়তো বিমান একটা আসবে অথবা কিছু আসবে। যদি সেটা আসে, তাহলে সেই বিমান যদি চিহ্নিত হয় যে শত্রু বিমান আমাদের আকাশে এসছে, এটা জানার পাবলিক পদ্ধতি কী? আমরা তো এটা কখনো কল্পনাই করি নাই। মানে গত 15 বছর তো বটেই, গত 54 বছর ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যার সাথে আমাদের 4096 কিলোমিটার বর্ডার আছে, তারা আমাদেরকে একটা বটিকা খাওয়ানোর চেষ্টা করেছে যে আমরা কখনো মারবো না। ঠিক আছে, উই বিলিভড ইট। এবং আপনি দেখেন আজকে যদি একটা এয়ার অ্যাটাক হয়, আমাদের এখানে এয়ার রেইড হয়, তার এগেনস্টে সাইরেন বাজানো, সাইরেনও তো লাগায় নেয় নগরপিতারা। ঠিক আছে, আপনি যেখানে প্রধান উপদেষ্টা বলছে যে প্রস্তুতি নেওয়া হোক, আমি বলছি এই জায়গায় যে আপনি যে মৌলিক সামরিক প্রশিক্ষণ আছে সেটা শুরু করতে দেরি করছি কেন? আমরা অ্যাটলিস্ট কলেজ পর্যায়ে ফার্স্ট এইডের কাজটা শুরু করতে পারি। আমাদের রেড ক্রস, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন এনজিও আছে, তাদেরকে ডেকে এনে আমাদের লোকজনের ভিতরে গণসচেতনতা শুরু করতে পারি। ফার্স্ট এইডের কাজ শিখলে তো আপনার ক্ষতি নাই, যুদ্ধে লাগুক বা না লাগুক। নেক্সট যেটা হচ্ছে যে আপনার এই ধরনের যে ডিজাস্টার আছে, এই ডিজাস্টারের জন্য পাবলিক পারসেপশনকে রেডি করতে হবে। এখন আমরা যদি ওই আশায় থাকি যে আমরা আক্রান্ত হওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের সেনাবাহিনী যুদ্ধ করবে, নো সরি, বাংলাদেশ ইজ এ স্মল স্টেট। তার মানে আমাদের সামরিক এবং বেসামরিক এই দুইটা মিলেই ন্যূনতম জ্ঞান থাকা, যে যুদ্ধের প্রস্তুতি বা অন্য কোথাও যুদ্ধ হলে, পার্শ্ববর্তী দেশ যুদ্ধে জড়ালে আমাদের করণীয় কি, ন্যূনতম যে প্রস্তুতির বিষয়গুলো, এগুলো পাবলিক এবং সামরিক দুই জায়গাতেই কনসেপশনটা মানে ক্লিয়ার থাকা উচিত। এটা কেন ক্লিয়ার নাই? তার মূল কারণ হচ্ছে আমাদের নিরাপত্তা পলিসি নেই। আমাদের নিরাপত্তা স্ট্র্যাটেজি এবং পলিসি যদি থাকতো, তাহলে আপনি এতদিনে একজন সিভিলিয়ান হিসেবেও আপনি ন্যূনতম এইটুক জানতেন যে আমাদের এই ধরনের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং এই ধরনের আক্রমণ হলে আমার পরিবারটাকে আমি এইভাবে বাঁচাতে হবে। সো যেই কথাটা বলে আমি এই জায়গায় কনক্লুড করব, সেটা হচ্ছে যে আমাদের মতো রাষ্ট্র যেগুলো, এগুলোকে বলে স্মল স্টেট বা ছোট রাষ্ট্র, ছোট রাষ্ট্রের যুদ্ধ কখনো আর্মি একা করে না। 1971 সালে মুক্তিযোদ্ধাদের জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স ছিল, কিন্তু ওরাই শুধুমাত্র যুদ্ধে বিজয় নিয়ে আসছে তা না, আপামর জনসাধারণ জয়েন করে এই যুদ্ধে। যেমন ইসরায়েলের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইসরায়েলের কিন্তু সবাই কম্পালসারি করে। সো আমাদের ওই মানসিক প্রস্তুতিটা নেয়ার জন্য সরকারিভাবে গাইডেন্সের দরকার আছে। অনেক ধন্যবাদ দেলেজ খান। শাকিল মাহমুদ, ছোট্ট করে জাস্ট আমরা একদম আলোচনার শেষ মুহূর্তে 1 মিনিটে যদি বলেন যে ভারত তো পাকিস্তানের চাইতে সামরিক শক্তিতে অনেক বেশি আগানো, কিন্তু তারপরেও কি আপনার মনে হয় এই যুদ্ধ কন্টিনিউ হবে বা সপ্তাহখানেকের মধ্যে থেমে যাবে? আমার কাছে যে ডিপ্লোমেসির জায়গাগুলো আমার কাছে দেখছি যে যখন এই অঞ্চলে একটা বড় 2 শক্তিধর দেশ, মানে যে 8টা দেশের পরমাণু ওয়ারহেড নিয়ে আমরা কথা বলি, তার ভিতরে যদি সক্ষমতার জায়গা থেকে বলি, ভারত পাকিস্তান খুব কাছাকাছি জায়গায়, মানে ওয়ারহেডের জায়গা থেকে। তো আমার কাছে মনে হয় না যে এটা হয়তো জাস্ট পাকিস্তান একটা পাল্টা অ্যাটাক করতে পারে। হ্যাঁ, যেমন ভারত যেমন খুব প্রিপারেশন নিয়ে একটি অ্যাটাক করেছে, পাকিস্তানও হয়তো এরকম একটা প্রিপারেশন, একটা পাল্টা অ্যাটাক করতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধের এই অঞ্চলে আমি আসলে ওই রকম কোনো সম্ভাবনা দেখি না, এবং সে অবস্থায় ভারত কিংবা পাকিস্তান আসলে নেই। পাকিস্তান নিজেও তাদের রাজনীতি নিয়ে অন্তর্কন্দলের ভিতরে আছে, যেখানে ইমরান
খান অনেক পপুলার একজন নেতা, কিন্তু তাকে জেলে বন্দি করে রেখেছে। আবার এখন যারা সরকারে আছে তারা বলতেছে সেনাবাহিনী আমাদের ফেভারে আছে। আসলে কতটা মানে এই যুদ্ধ যদি জড়ায় সেক্ষেত্রে, যেমন ডেলেস খান যেটা বললেন যে 71-এর যুদ্ধটা ছিল একটি গণযুদ্ধ, সাধারণ মানুষের সম্পৃক্ততা। তো পাকিস্তানের সাধারণ জনগণ এই মুহূর্তে ভারতের সাথে, কারণ তারা অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় নেই পাকিস্তান, তো তারা আসলে যুদ্ধে জড়ানোর মতো সক্ষমতায়ও নেই আমার কাছে। যেটা তার মানে যুদ্ধ কন্টিনিউ হবে না, আপনি এটাই ধরে নিচ্ছেন, ইগোয়েটিক পাল্টাপাল্টি যেটুকু হামলা হয়। ডেলেজ খান, আপনিও কি তাই মনে করছেন? যেহেতু ভারতের চাইতে পাকিস্তানের চাইতে ভারতের সামরিক শক্তি তো অনেক আগানো, কিন্তু পাকিস্তানের কি কোনো স্ট্র্যাটেজিক্যাল কোনো পয়েন্ট আছে যে পয়েন্টে ভারতের চাইতে পাকিস্তান এগিয়ে থাকে? আমি বলছি এই কারণে যে হামলা হওয়ার 25 মিনিটের একটা হামলা, এবং সেইখানে পাকিস্তান জবাব দিয়েছে এবং তারা দাবি করছে যে 5টি জঙ্গি বিমান তারা ভূপাতিত করেছে, যার মধ্যে রাফাল রয়েছে। ধন্যবাদ। ছোট্ট করে অনেক বড় প্রশ্ন করছেন, কিন্তু ছোট্ট আনসারে দেওয়া খুব ডিফিকাল্ট। আমি বাকি স্ট্যাটিস্টিক্সে যাব না। আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকে যুদ্ধের দ্বিতীয় দিন, এবং এই অবস্থায় আসলে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যুদ্ধ প্রলংড হবে কিনা তার কিছু ফ্যাক্টর এবং কনসিডারেশনের উপর ডিপেন্ড করছে। যেমন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে পাকিস্তান যদি চিন্তা করে যে কাশ্মীরের যে এরিয়াটা আছে ওই জায়গায় এক্সপান্ড করবে, কারণ এখন আর সিমলা চুক্তি নাই, সুতরাং সে এক্সপানশনে যদি যেতে চায়, আর এই জায়গায় চীন যদি আগ্রহ দেখায়, তাহলে যুদ্ধ লম্বা হবে ন্যাচারালি। একদমই। আর দ্বিতীয়ত যুদ্ধ আরও লম্বা হতে পারে যদি ইন্ডিয়া এই মুহূর্তে তার ফেস সেভের জন্য এবং দেশের যে মানে গণসমর্থনটা সরকারের প্রতি দরকার, ওইটা যদি ফিল করে যে না এখনও বাকি আছে, তাহলে ইন্ডিয়া আবার চেষ্টা করবে আরেকটু এসকেলেট করার জন্য এই জায়গায়। সো এই এসকেলেশনের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর প্রত্যেকটা পয়েন্টের ভিতরে আপনি দেখবেন ইয়েস অর নোর কারণে এই জিনিসপত্র চেঞ্জ হতে শুরু করছে। এবং ফাইনালি আমি যেটা বলবো যে ইন্টারন্যাশনাল যে সুপার পাওয়ার্স আছে তাদের ইনভলভমেন্ট যদি পজিটিভ হয়, যে তারা যদি চায় যে এই যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাক, তাহলে আপনি দেখবেন কালকে কাতার অথবা ইউএইতে ছোট্ট একটা মানে ব্যাকডোর নেগোসিয়েশন হবে, যেখানে ভারতীয় এবং পাকিস্তানি কূটনীতিবিদরা একত্রে বসবে এবং যুদ্ধ আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে। অনেক ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ডেলেজ খান, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক, এবং ধন্যবাদ শাকিল মাহমুদ, লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। দর্শক, এই ছিল আজকের দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ আমরা আলোচনা করছিলাম ভারত এবং পাকিস্তান যুদ্ধ নিয়ে। ভারতের স্ট্রাইকের পরে পাকিস্তানের পার্লামেন্টও পাকিস্তানের সেনাবাহিনীকে জবাব দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। তারপরেও আমরা বলবো এই যুদ্ধ যেন আর প্রলম্বিত না হয়, সমস্ত বন্দুকের নলগুলো নেমে যাবে, সেখানে শান্তির পায়রা উঠবে, সাধারণ মানুষের জান বা রক্ত ঝরবে না, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের দেশ ভাবনা।